কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে জানান যে এই আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক। আজকের ভিডিওতে এই আন্দোলন যে সম্পূর্ণ একটা যৌক্তিক আন্দোলন এবং কোটায়ের কারণে দেশে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি এবং মেধা পাচারের মতো বড় বড় সমস্যার সম্মুখীন হচ্ছে, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। সংস্কার হোক, এখানে কোটা বাতিল হোক। 31 আগস্ট 1957 মালয়েশিয়া নামে একটি রাষ্ট্রের জন্ম হয়। তার ঠিক কয়েক বছর পরে 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে আরেকটি রাষ্ট্রের জন্ম হয়, যার নাম সিঙ্গাপুর। যখন সিঙ্গাপুর স্বাধীন হয় তখন অনেক বিশেষজ্ঞ মনে করেছিল কখনো সিঙ্গাপুর অর্থনৈতিকভাবে মালয়েশিয়ার সমান হতে পারবে, কিন্তু মাত্র 4 দশক পরে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে অর্থনৈতিকভাবে অনেক বেশি উন্নত রাষ্ট্রে পরিণত হয়। লার্নিং ইউনিভার্সিটির প্রকাশিত একটি থিসিসে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কেন উন্নত কারণ দেখানো হয়, যার মধ্যে অন্যতম কারণ ছিল সিঙ্গাপুরে জব সেক্টরে মেধাভিত্তিক নিয়োগ, যেখানে কোনো ধর্ম, বর্ণ, জাতিগত বিভেদের জায়গা নেই, যাতে করে যোগ্য মানুষজন দেশের বড় বড় পর্যায়ে দায়িত্ব লাভ করতে পারে। অপরদিকে মালয়েশিয়াতে ব্রিটিশ আমল থেকে চীন এবং ইন্ডিয়ানদের আধিপত্য ছিল। নানান ক্ষেত্রে লোকাল মালয়রা পিছিয়ে ছিল। মালয়েশিয়া সরকার মালয়দেরকে প্রশাসনে আনার জন্য বিশেষ কোটা প্রবর্তন করে, ফলে তুলনামূলকভাবে অদক্ষরা প্রশাসনের দায়িত্ব পায় এবং অপরদিকে যারা ভিন্ন জাতির প্রকৃত মেধাবী তারা মূল্যায়ন না পেয়ে দেশ ত্যাগ করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে 4টি কোটা ব্যবস্থা থাকলেও তাদের একটি সুস্থ বন্টন ব্যবস্থা আছে। একটি পরিবারের একজনই এই কোটা ব্যবহার করতে পারবে এবং উচ্চশিক্ষায় কোটা ব্যবহার করলে সেই কোটা আর কোথাও ব্যবহার করার সুযোগ নেই। আমাদের দেশে প্রাইমারি শিক্ষক নিয়োগে 80% কোটা, যার মধ্যে 60% মহিলা এবং 20% পোষ্য কোটা। চিন্তা করুন, যেখানে শিক্ষকরা জাতি তৈরির কারিগর, সেখানে একটি বাচ্চার শুরুটাই হচ্ছে কিছু অযোগ্য মানুষের হাত ধরে। যদি আপনি রেলওয়ে নিয়োগের দিকে তাকান তাহলে সেখানে 85% নিয়োগ করা হয় কোটার মাধ্যমে, যার মধ্যে 40% পোষ্য কোটা, অর্থাৎ 100 জনের মধ্যে মাত্র 15 জন কিনা নিয়োগ পাবে মেধার ভিত্তিতে। যখন আপনি কোনো কিছু পরিশ্রম ছাড়াই কাউকে দিয়ে দেন তখন তার কাছ থেকে কোনো দিনও ভালো আউটপুট পাবেন না, এটাই স্বাভাবিক। যার ফলস্বরূপ রেল টিকিট কাটতে অনিয়ম, ট্রেনের শিডিউল বিপর্যয় বরাবর লেগেই থাকে। স্বাধীনতার 53 বছরে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা সরকারের সহায়তায় তাদের অর্থনৈতিক অবস্থা অনেক পরিবর্তন করে ফেলেছে। এই 2024 সালে এসে তাদের নাতি নাতনিরা অন্য 5টা গরিব মেধাবীদের থেকে অর্থনৈতিকভাবে অনেক বেশি ভালো অবস্থায় আছে। তাদেরকে কোটা দিয়ে শুধু অনিয়ম নয়, বরং 90% জনগোষ্ঠীর সাথে বৈষম্য করা হচ্ছে। প্রথম আলোর এক প্রতিবেদন অনুসারে বাংলাদেশে প্রায় নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা 2 থেকে 2.5 লাখ, যার টোটাল জনসংখ্যার 1.25%। এই 1.25 জনগোষ্ঠীর জন্য 30% কোটা, আর বাকি মেধাবীদের জন্য কিনা 40 থেকে 45% বরাদ্দ। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন মতে গত 8 মাসে 364 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যাদের মধ্যে 50 জন ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া। এদের বেশিরভাগ আত্মহত্যার কারণ ছিল জব না পাওয়া। একদিকে জবের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যার মতো পদক্ষেপ গ্রহণ করছে, অপরদিকে এই প্রতিবেদন দেখুন। 28তম বিসিএস এ কোটাধারীদের জন্য 813টি আসন ফাঁকা, 29তম বিসিএস এ 792টি, 30তম বিসিএস এ 784টি, 31তমতে 773টি এবং 32তম বিসিএস এ তো 1130টি আসন ফাঁকা থাকে। তারপর আপনি এসে বলবেন এই আন্দোলন অযৌক্তিক। আন্দোলন না করে পড়াশোনা করতে, শিক্ষার্থীরা পড়াশোনা করে আসলে করবেটা কি, যেখানে একদিকে কোটায়ের মতো সমস্যা আর অপরদিকে একের পর এক প্রশ্ন ফাঁস, যেখানে বিসিএস এর মতো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, যেখানে 2 কোটি টাকার বিনিময়ে রেলওয়ের পিএসসি এক্সামের কোশ্চেন পত্র লিক করা হয়, সেই দেশ থেকে আর কি আশা করবে? এই সকল দুর্নীতি অনিয়মের কারণে যোগ্য মেধাবীরা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে, যার ফলস্বরূপ বাংলাদেশ একটি মেধা শূন্য রাষ্ট্রে পরিণত হচ্ছে।
আর অযোগ্য ব্যক্তিদের হাত ধরে যখন দেশ চলতেছে তখন তাদের কাছ থেকে আপনি কি বা আশা করবেন? দুর্নীতি এবং অনিয়ম ছাড়া, যার ফলস্বরূপ বাংলাদেশ 2024 সালে বিশ্বের দুর্নীতি ইন্ডেক্সে 10ম অবস্থান করতে সক্ষম হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে 1 নম্বর অবস্থানেও আমরা যাব। সর্বশেষ একটি কথাই বলতে চাই, কোটা হাটাও, দেশ বাঁচাও। ধন্যবাদ।